আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি? ওয়ালাইকুম আসসালাম মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা নবম অধ্যায় পড়ছিলাম, সমন্বয়। গত ক্লাসে সমন্বয়ের ধারণা, সমন্বয়ের নীতি বা আদর্শ পড়েছিলাম, তাই না? আর অনুধাবনের কিছু প্রশ্ন দাগিয়ে দিয়েছিলাম। শিফা রোল নাম্বার কত, কেউ বলতে পারবা? শিফা, আমাকে শুনতে পাচ্ছো? শিফা, তোমার রোল নাম্বার বলো আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার রোল নাম্বার বলো বাবা। মিস সরি, 206। 206। 206। নামের পাশে রোল নাম্বারটা লিখবা, ঠিক আছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। সবাই সামনে বই এবং খাতা নিয়ে বসে যাও। তোমাদের ক্লাসে নওশিন নামে কেউ আছে? জি মিস। জি মিস। সেও হচ্ছে নামের পাশে রোল নাম্বার লিখে নাই। নওশিন, আমাকে শুনতে পাচ্ছো? নওশিন, তোমার রোল নাম্বার কত? মিস, ওর রোল নাম্বার 227। 227। আচ্ছা, আজকে আমরা সবার সামনে বই আছে তো, না? সরি সরি 9.4, যেটা কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত বা সহায়ক সমূহ। আজকে আমরা এটা নিয়েই পড়াশোনা করব। প্রথম লাইনটাই একটু দাগাবা সবাই, সেটা দেখো যে শর্ত আগে থেকে বহাল থাকলে কাজ সম্পাদনে সহজ হয় তাকে ওই কাজের বা ওই কাজ সম্পাদনের সহায়ক বা পূর্ব শর্ত বলে। অথবা এই লাইনটাকে আমরা আরো সহজ করে বলতে পারি, যেসব শর্ত আগে থেকে নির্ধারণ করার মাধ্যমে কাজ করা সহজ হয় তাকে পূর্ব শর্ত বলা হয়। এই লাইনটা আবার একটু খাতায় লিখে নাও তোমরা, সহজ করে যেটা বললাম আমি। যেসব শর্ত আগে থেকে নির্ধারণ করার মাধ্যমে যেসব শর্ত আগে থেকে নির্ধারণ করার মাধ্যমে কাজ করা সহজ হয় তাকে পূর্ব শর্ত বলে। জি মিস। সবার লেখা কমপ্লিট? জি মিস। আচ্ছা, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, ঠিক আছে? পূর্ব শর্ত বা সহায়ক কি, তখন এই লাইনটা লিখলেই আনসার হয়ে যাবে। তোমাদের বইতে খুব ছোট্ট একটা উদাহরণ দিয়েছে, দেখো, যে নিজ গাড়িতে চড়ে গ্রামের বাড়ি যেতে চাইলে গাড়িটা চলার উপযোগী ও রাস্তাটা গাড়ি চলার মতো হওয়া পূর্ব শর্ত। একটি গাড়ি কিনতে চাইলে টাকা জোগাড় হওয়া বা হওয়ার নিশ্চয়তাও পূর্ব শর্ত হিসেবে গণ্য। একটি পরিকল্পনা নিলেই চলে না, তা বাস্তবায়নের এরূপ শর্তগুলো মিলিয়েই পরিকল্পনা নিতে হয়।
অর্থাৎ শুধু পরিকল্পনা নিলেই হবে না, সেই পরিকল্পনা আমি বাস্তবায়ন করতে পারবো কিনা সেটাও আমাকে দেখতে হবে। একটি প্রতিষ্ঠানের সমন্বয় কাজকে সফল করতে কিছু পূর্ব শর্ত নিশ্চিত করার প্রয়োজন হয়। তোমাদের বইতে সমন্বয়ের 7টি পূর্ব শর্ত দেওয়া আছে। প্রথমটি হচ্ছে সহজ সংগঠন। প্রথম লাইনটাতে ওরা বলেছে যে সংগঠন কি, এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছিলাম সংগঠন কি, অথবা ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যেও কিন্তু আমরা পড়েছিলাম যে সংগঠন কি বা কাকে বলে। সংগঠন হচ্ছে কাজ বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ, বন্টন এবং বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের একটি প্রক্রিয়া। এটা হচ্ছে সংগঠনের সংজ্ঞা, ঠিক আছে? সংগঠন কাঠামো প্রণয়নে বা তৈরিতে সংগঠন প্রক্রিয়ার কাজগুলো সহজ, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা গেলে এবং তা সবার কাছে বোধগম্য হলে, বোধগম্য মানে সহজেই যাতে বুঝতে পারে, তাকে সহজ সংগঠন বলে। সংগঠন কাঠামো যত সহজ হয়, সমন্বয় কাজও তত সহজ হয়ে থাকে। সহজ সংগঠনের জন্য কাজের সঠিক বিভাগীকরণ অপরিহার্য। অর্থাৎ সংগঠন কাঠামো যাতে সহজ হয় সেটার জন্য আমরা যে কাজগুলো ভাগ করব, বিভাজন করব, সেই বিভাজনটাও সঠিক হওয়া জরুরি। বিভাগগুলোকে এমনভাবে সাজানো উচিত যাতে তা পাশাপাশি থেকে পারস্পরিক সহায়তার দায়িত্ব পালন করতে পারে। দায়িত্ব কর্তব্য সঠিকভাবে নির্ধারণ করা হলে সমন্বয় অনেকাংশে সহজ হয়ে যায়। সহজ সংগঠন কর্তৃত্ব প্রবাহ ও যোগাযোগের ক্ষেত্রে সহজ পথ নির্দেশ করে। অর্থাৎ সংগঠন কাঠামো যদি সহজ হয় তাহলে কর্তৃত্ব প্রবাহ এবং যোগাযোগ প্রক্রিয়াটা কি হবে সেটাও কিন্তু সহজেই দিক নির্দেশনা দিতে পারে, যা দ্রুত সমন্বয়কে সহজ করে। এই পয়েন্ট কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে আমি ওভারঅল একটু সহজ করে বলি। সংগঠন কি এটা তো সবাই আমরা পড়েছি আগেই। সংগঠন কি, এই সংজ্ঞাটা কি বুঝতে পেরেছো কিনা? যে সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের কাজ বিভাজন করা, অর্থাৎ কাজগুলো ভাগ করা, দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ করা এবং বন্টন করা দায়িত্ব কর্তৃত্ব, ঠিক আছে? এবং বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের প্রক্রিয়া। বিভিন্ন ব্যক্তি এবং বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কে ঊর্ধ্বতন হবে, কে অধস্তন হবে, কে কার সাথে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? এই সম্পর্কগুলো নির্ধারণ করা, এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে আমার সংগঠন। এইটুকুন ক্লিয়ার কিনা বলো? জি মিস। এখন এই সংগঠন কাঠামো যদি সুস্পষ্ট হয়, যে সংগঠন কাঠামো দেখলেই যাতে মানুষ বুঝতে পারে। সাংগঠনিক কাঠামোর চিত্র আমরা পড়েছিলাম এর আগে, মনে আছে কিনা? যে সরল সংগঠন, তারপরে ছিল কি বলে ওই যে উপদেষ্টা কর্মী থাকবে, কমিটি, এগুলো কিন্তু সাংগঠনিক চিত্র ছিল, মনে আছে কিনা? জি মিস। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এই সংগঠন কাঠামো যদি সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সবার কাছে বোধগম্য হয়। বোধগম্য বুঝো তো? বোধগম্য মানে কি? গ্রহণযোগ্য। হ্যাঁ, গ্রহণযোগ্য অথবা সহজে বুঝতে পারা। বোধগম্য মানে সহজে বুঝতে পারা। এই সংগঠন কাঠামো যদি সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সবার কাছে বোধগম্য হয় তাকে সহজ সংগঠন কাঠামো বলা হয়। এই সংগঠন কাঠামো সহজ হলে কর্মীদের উপর দায়িত্ব অর্পণ সঠিক হয়। অর্থাৎ সংগঠন কাঠামো যদি সহজ হয় তাহলে কোন কর্মীর উপর আমি কোন কাজের দায়িত্ব দিতে পারবো সেটা নির্ধারণ করাও সঠিক হয়, ঠিক আছে? সহজ এবং সঠিক হয়। এতে কর্মীরা সহজেই তাদের করণীয় সম্পর্কে জানতে পারে। অর্থাৎ কর্মীরা কে কি কাজ করবে সেটাও তারা সহজে বুঝতে পারে। এতে কাজের ভুলের পরিমাণ কমে। কর্মীরা যখন তার দায়িত্ব এবং কর্তব্য
ক্ষমতা ইত্যাদি সম্পর্কে বুঝতে পারবে, তখন কিন্তু কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে? জি মিস। এর ফলে সমন্বয়ের যে কাজটা, সেই কাজটা সহজ হয়। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগের কাজের মধ্যে যে আমার সমন্বয়ের দরকার হয়, সেই সমন্বয়ের কাজটা সহজ হয়ে যায়। এই কারণে বলা হয় যে সংগঠন কাঠামো যত সহজ হবে, সমন্বয় সাধন কাজও তত সহজ হবে। ক্লিয়ার কথা? জি মিস, এখন বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছো? জি মিস। এর পরের শর্তটা হচ্ছে সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য। আচ্ছা, প্রথম দুটো লাইন হচ্ছে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়তে পারো, কিন্তু এই পয়েন্টের ব্যাখ্যার জন্য লাগবে না। ঠিক আছে? যে চূড়ান্ত ফল অর্জনের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয় তাকে উদ্দেশ্য বলে। অর্থাৎ চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের যে কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। আর লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল, অর্থাৎ পরিকল্পনার প্রত্যাশিত বা আকাঙ্ক্ষিত ফলকে বলা হয় লক্ষ্য। হ্যাঁ, এই দুটো হচ্ছে তুমি জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়ে রাখতে পারো, সমস্যা নাই। এই পয়েন্টের ব্যাখ্যা যেখান থেকে আমরা পড়বো সেটা হচ্ছে, এখন তুমি একটু দাগাবা। প্রতিষ্ঠানের মূল লক্ষ্যগুলোকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য নির্দিষ্ট করা হলে সেই উদ্দেশ্যকে সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য বলে। লাইনটা ক্লিয়ার কিনা দেখো, আমি আবার বলছি যে প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের লক্ষ্য নির্দিষ্ট করা হলে সেটাকে বলা হচ্ছে সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য। লাইন ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি মিস। প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা হলে সেটাকে বলা হয় সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এরপরে একটা লাইন বাদ দিয়ে দেখো তোমাদের বইতে, যে মূল উদ্দেশ্য বা লক্ষ্যের আলোকে যদি বিভাগসমূহ তাদের লক্ষ্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী যদি উপবিভাগীয় পর্যায়ে লক্ষ্য নির্ধারিত হয়, তবে সমন্বিত কাজ পরিচালনা করা সহজ হয়। মানে প্রথম লাইনটারই এখানে আরেকটু ভেঙে লিখেছে যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে কেন্দ্র করে যখন বিভিন্ন বিভাগের লক্ষ্য নির্ধারণ করা হবে, তখন বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের কাজের মধ্যে যে সমন্বয় সাধন, সেই সমন্বয় সাধন করাটা সহজ হবে। ঠিক আছে? উদাহরণ হিসেবে ওরা বলেছে, দেখো যে বিক্রয় বিভাগ যদি বছরে 25% বিক্রয় বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করে, তবে ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিক্রয় বিভাগের অধস্তন বিভিন্ন অঞ্চল ও জেলাগুলোতে লক্ষ্য নির্দিষ্ট করার প্রয়োজন হয়। এটার মানে কি? যে প্রতিষ্ঠানের যে সেলস ডিপার্টমেন্ট বা বিক্রয় বিভাগ, তারা লক্ষ্য নির্ধারণ করলো যে বছরে 25% বিক্রয় বৃদ্ধি করবে। গত বছর যা বিক্রয় ছিল, এই বছর তার চেয়ে 25% বিক্রয় বাড়াতে হবে। এখন এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কি করতে হবে? ওই প্রতিষ্ঠানের বিভিন্ন অঞ্চলে বা জেলায় যে বিক্রয় কর্মী আছে যারা, ঠিক আছে, তাদেরও কিন্তু এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে কেন্দ্র করে তাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটুকুন ক্লিয়ার? জি মিস। ইফাত কারিমা মাত্র জয়েন করেছে।
তাহলে সমন্বিত লক্ষ্য উদ্দেশ্য এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কিনা সবার? জি মিস। আচ্ছা, এরপরে 3 নাম্বার শর্ত যেটা, সেটা হচ্ছে সুসংহত বা সমন্বিত পরিকল্পনা। সুসংহত বা সমন্বিত পরিকল্পনা। এই লাইনটা একটু ঠিক করবা, হ্যাঁ, একটু কঠিন করে লেখা আছে, আমি সহজ করে দিচ্ছি। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার, এইটুকুন ঠিক থাকবে, ঠিক আছে? তুমি কাটবা হচ্ছে 7টা শব্দ কেটে দিবা, এরপরে সাথে অন্য সংশ্লিষ্ট বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার, এই কয়টা শব্দ কেটে দাও। সাথে অন্য সংশ্লিষ্ট বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার, এই কয়টা শব্দ কেটে দাও। কেটেছো? জি মিস কেটেছি। আচ্ছা, সোহানার রোল নাম্বার কত কেউ বলতে পারবা? মিস 220। 220, সে ওর রোল নাম্বার লিখে নাই। আচ্ছা, এই কয়টা শব্দ কি কেটেছো সবাই? জি মিস। আচ্ছা, কেটে এখানে তোমাকে এখন একটা শব্দ লাগাতে হবে, সেই শব্দটা হচ্ছে মধ্যে। মধ্যে লিখেছো? জি মিস। আবার একটু বলেন। মধ্যে, ম ধয় জ ফলা একার, মধ্যে। জি মিস বুঝেছি। আচ্ছা, তাহলে এখন পুরো লাইনটা কি হবে দেখো, যে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা বা মিলকরণের ফলে যে পরিকল্পনা প্রস্তুত হয় তাকে সুসংহত বা সমন্বিত পরিকল্পনা বলে। আচ্ছা, দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠার লেখো, বা মিলকরণের দরকার নাই, কেটে দাও। দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠার একটা বয়সীনর লাগাও, বা মিলকরণের কেটে দাও। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ লাইনটা হচ্ছে দেখো, প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ়, দৃঢ় মানে কি বলো? ম্যাডাম, ম্যানেজমেন্ট বাদ দিয়ে আপনি বাংলা পড়ানো শুরু করলেন কেন? দৃঢ় শব্দের অর্থ কি বলো? হ্যাঁ, বুঝি নাই। গভীর। শক্তিশালী। শক্তিশালী। ঠিক আছে, গভীর। হ্যাঁ, গভীর বা শক্তিশালী। দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠার ফলে যে পরিকল্পনা প্রস্তুত হয় তাকে সুসংহত বা সমন্বিত পরিকল্পনা বলে। এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? জি মিস। মিস। আচ্ছা, এরপরের লাইনটা আমাদের পড়তে হবে না, তারপরে যেটুকুন আমরা পড়ব সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের পরিকল্পনা যদি সুসংহত হয়, এইটুকুন দাগাবো। ঠিক আছে, প্রতিষ্ঠানের পরিকল্পনা যদি সুসংহত হয়, তারপরের লাইনে চলে যাব, তবে কাজের ক্ষেত্রে সমন্বয় সহজ হয়। প্রথমে আমরা সুসংহত বা সমন্বিত পরিকল্পনা কাকে বলে সেটা লিখলাম, তারপর আমরা লিখব প্রতিষ্ঠানের পরিকল্পনা যদি সুসংহত হয় তবে কাজের ক্ষেত্রে সমন্বয় সহজ হয়। বইতে কার্যক্ষেত্রে আছে, আমি সহজ করে বললাম, কাজের ক্ষেত্রে সমন্বয় সহজতর হয়। পেয়েছো কিনা সবাই? ঠিক করতে পেরেছো কিনা? আচ্ছা, এরপর একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা দিবা যে উৎপাদন বিভাগ যদি 20% উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়, তাহলে বিক্রয় বিভাগকে তা বিক্রয়ের জন্য, ক্রয় বিভাগকে কাঁচামাল সংগ্রহের জন্য, অর্থ বিভাগকে প্রয়োজনীয় অর্থ যোগানের জন্য পরিকল্পনা নিতে হবে। এইটুকুন, ঠিক আছে?
জি মিস। উদাহরণটা দেওয়ার আগে তোমরা উদাহরণস্বরূপ অথবা যেমন লিখবা, তা নাহলে উদাহরণটা বোঝা যাবে না। ক্লিয়ার কথা? জি মিস। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমরা কিভাবে লিখবো আমি আরেকবার বলছি, যে সুসংহত বা সমন্বিত পরিকল্পনা। তোমরা মিলাও। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠার ফলে যে পরিকল্পনা প্রস্তুত হয় তাকে সুসংহত বা সমন্বিত পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের পরিকল্পনা যদি সুসংহত হয় তবে কাজের ক্ষেত্রে সমন্বয় সহজ হয়ে থাকে। যেমন উৎপাদন বিভাগ যদি 20% উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়, তাহলে বিক্রয় বিভাগকে তা বিক্রয়ের জন্য, ক্রয় বিভাগকে কাঁচামাল সংগ্রহের জন্য, অর্থ বিভাগকে প্রয়োজনীয় অর্থ যোগানের জন্য পরিকল্পনা নিতে হবে। ঠিক আছে? 4 নম্বর পূর্ব শর্ত, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। প্রথম লাইনটা হচ্ছে যে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা কাকে বলে সেটা। প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে তথ্য ও সংবাদ দ্রুত বিনিময়ের কার্যকর ব্যবস্থাকে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা বলে। সুষ্ঠু যোগাযোগ সমন্বয়ের একটি অন্যতম পূর্ব শর্ত। প্রতিষ্ঠানের অভ্যন্তরে সকল বিভাগ ও উপবিভাগের মধ্যে যদি সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয় তবে সমন্বয় কাজও অনেক সহজ হয়। এইটুকুন পড়লেই হবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। তাহলে সুষ্ঠু জি যোগাযোগ মিস। ব্যবস্থা আমরা এইটুকুন পড়বো। আর এই পয়েন্টের একটা উদাহরণ দিয়েছে, সেই উদাহরণটা পড়লে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা আরো ভালোভাবে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে ধরা যাক উৎপাদন বিভাগের নিচের দিকের একটি উৎপাদন কেন্দ্রে মেশিন নষ্ট হয়েছে। দ্রুত মেরামত না করলে শুধু ওই উৎপাদন কেন্দ্রের উৎপাদনেই ব্যাহত হবে না, সংশ্লিষ্ট উৎপাদন কেন্দ্রের কাজগুলো ব্যাহত হবে। এখন যদি মেশিন মেরামতের বিষয়টি উৎপাদন ব্যবস্থাপকের মাধ্যমে মহাব্যবস্থাপকের নিকট যায় এবং সেখান থেকে মেরামত বিভাগের কর্মকর্তা কর্তৃক নির্দেশিত হয়ে মেরামত কর্মীরা মেরামত আরম্ভ করে, তবে অনেক দেরি হয়ে যাবে। অথচ এরূপ আনুষ্ঠানিকতায় না গিয়ে উৎপাদন কেন্দ্রের কর্মীরা সরাসরি মেরামত কর্মীদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারলে সমন্বয়ের কাজ অনেক সহজ হয়। উদাহরণটা বুঝতে পেরেছো কিনা? যে উৎপাদন বিভাগের কোনো একটা মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন সেই সুপারভাইজার প্রথমে প্রোডাকশন ম্যানেজারকে বলল, যে উৎপাদন ব্যবস্থাপককে বলল, উৎপাদন ব্যবস্থাপক এই সমস্যাটা আবার মহাব্যবস্থাপক বা জেনারেল ব্যবস্থাপক যে আছেন তাকে জানালো। সেই মহাব্যবস্থাপক মেরামত বিভাগের ব্যবস্থাপককে জানাইলো। মেরামত বিভাগের ব্যবস্থাপক তার একজন মেরামত কর্মীকে উৎপাদন বিভাগে পাঠাইলো। তারপরে মেশিন মেরামত শুরু হইলো। এখন এইটা করলে কি সময় কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। হ্যাঁ, তো এই জন্য বলেছে যে উৎপাদন বিভাগের মেশিন নষ্ট হয়েছে, এটা মহাব্যবস্থাপকের কাছে না গিয়ে যদি সরাসরি মেরামত বিভাগকে জানানো যাইতো তাহলে কিন্তু তাড়াতাড়ি মেরামত কর্মী চলে আসতো মেশিন ঠিক করার জন্য। ঠিক কিনা বলো? তখন কি সময় কম লাগতো না বেশি লাগতো? কম লাগতো ম্যাম। কম লাগতো। হ্যাঁ, এই কারণে বলেছে যে একটি প্রতিষ্ঠানে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকলে কাজের মধ্যে সমন্বয়টা দ্রুত করা সম্ভব। ঠিক আছে? এরপরে 5 নম্বর পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে যথার্থ সময় নিরূপণ। এটা সেকেন্ড লাইন থেকে তোমরা একটু দাগাবা, যে যথার্থ সময় নিরূপণ বলতে কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নির্ধারণ করাকে বোঝায়। যদি প্রত্যেকটি কাজের শুরু ও শেষ সময় যথার্থভাবে অর্থাৎ সঠিকভাবে নির্ণয় করা হয় এবং বিভিন্ন কাজের মধ্যে এই সময়ের আলোকে ঘনিষ্ঠ যোগসূত্র প্রতিষ্ঠা করা যায় তবে সমন্বয় নিশ্চিত হয়।
এইটুকুন পড়লেই হবে, যথার্থ সময় নিরূপণ। ক্লিয়ার? এরপরে যা যা আছে এগুলো এখন পড়ার দরকার নেই, কারণ এর পরের ব্যাখ্যাগুলো আমরা যখন নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়বো ওইখানে আরো ভালোভাবে লেখা আছে। যথার্থ সময় নিরূপণ এই পয়েন্ট কতটুকু লিখবা সবাই বুঝতে পেরেছো কিনা? জি মিস। জি লাইনটাও বুঝতে পারছো কিনা? যদি না বুঝো তাহলে আমি বলো, বুঝাই দিব। পাঁচ নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার? জি মিস ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এরপরে 6 নম্বর পূর্ব শর্ত যেটা স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয়। সবাই আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো? জি মিস। জি মিস। হঠাৎ করে মনে হলো যেন আমার নেট চলে গেল। স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয় প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে একের সাথে অন্যের সমন্বয় সাধনের রীতি গড়ে উঠলে তাকে স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয় বলে। অর্থাৎ কর্মীরা যদি স্বেচ্ছায় একে অপরের সাথে যোগাযোগ করে কাজের মধ্যে সমন্বয় সাধন করে তাহলে সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয়। ঠিক আছে? বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে এরূপ সমন্বয়ের প্রবণতা থাকা উত্তম সমন্বয়ের জন্য অপরিহার্য। আনুষ্ঠানিক প্রকৃতির সমন্বয় ব্যবস্থা সবসময় ভালো ফল দিতে পারে না। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা, দ্রুত যোগাযোগ ও স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সমন্বয়ের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বিভিন্ন কর্মী ও বিভাগের মধ্যে সুসম্পর্ক স্থাপনে অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারলে অধিকাংশ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো? যে সহজ কথায় এই পয়েন্টের ব্যাখ্যা হচ্ছে যে কর্মীরা নিজের ইচ্ছায় বা আগ্রহ থেকে যদি নিজেদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে তাহলে সেটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয়। কর্মীদের স্বতঃস্ফূর্ততা বা স্বতঃস্ফূর্ত ইচ্ছা শক্তি হলো সমন্বয়ের মূল চালিকা শক্তি। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরের নির্বাহী বা ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীর মধ্যে যত বেশি অনানুষ্ঠানিক সম্পর্ক নিশ্চিত করা যাবে স্বেচ্ছামূলক সমন্বয় ব্যবস্থা তত বেশি উৎসাহিত হবে। অনানুষ্ঠানিক সম্পর্ক মানে কি? আনুষ্ঠানিক সম্পর্ক আর অনানুষ্ঠানিক সম্পর্ক এই দুটার মানে কি বলো? প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে যে সম্পর্কটা গড়ে ওঠে সেটাকে বলা হয় আনুষ্ঠানিক সম্পর্ক। আর প্রতিষ্ঠানের নিয়ম কানুনের বাইরে যখন কর্মীরা একে অপরের সাথে যোগাযোগ করে তখন সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্ক। অনানুষ্ঠানিক সম্পর্ক। হ্যাঁ, এখন এই অনানুষ্ঠানিক সম্পর্ক যত বেশি গড়ে উঠবে ততই প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয় ব্যবস্থা গড়ে উঠবে। ঠিক আছে? লাস্ট শর্ত যেটা সেটা হচ্ছে উত্তম তত্ত্বাবধান। এটা প্রথম থেকে একটু দাগাবা, আমি যতটুকু পড়বো ততটুকু। ঠিক আছে? উত্তম তত্ত্বাবধান বলতে ঊর্ধ্বতন কর্তৃক সশরীরে উপস্থিত থেকে বাস্তবায়ন কাজ দেখাশোনা বা সংশ্লিষ্টদের সাথে সরাসরি কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া
প্রয়োজনে উপদেশ বা পরামর্শ প্রদান করা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দানকে বুঝায়। এটুকুন পড়বা হচ্ছে উত্তম তত্ত্বাবধান বলতে কি বুঝায় বা কাকে বলে। তারপরে দুটো লাইন বাদ দিয়ে দেখো যে উত্তম তত্ত্বাবধানের মাধ্যমে কাজের ক্ষেত্রে সমস্যা সহজে চিহ্নিত করা যায়। এই পয়েন্টের লাস্টের দিকে পেয়েছো কিনা দেখো। উত্তম তত্ত্বাবধানের মাধ্যমে কাজের ক্ষেত্রে সমস্যা সহজে চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী তদনুযায়ী মানে হচ্ছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উত্তম সমন্বয় ব্যবস্থা কার্যকর করা সম্ভব হয়। এইটুকুন ঠিক আছে। প্রথমে উত্তম তত্ত্বাবধান কাকে বলে সেটা লিখবো, তারপর উত্তম তত্ত্বাবধানের মাধ্যমে কিভাবে সমন্বয় সহজ করা যায় সেটা। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি মিস। জি মিস। আচ্ছা, এই যে 7টা পূর্ব শর্ত বইতে দেওয়া আছে, প্রত্যেকটা পূর্ব শর্ত সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখবা। ঠিক আছে? প্রতিটা পূর্ব শর্ত দিয়ে তোমার অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে অথবা প্রয়োগের প্রশ্নও হতে পারে। ঠিক আছে? আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে ম্যাডাম আমি এই পূর্ব শর্তটা বুঝি নাই। মিস বুঝেছি। আচ্ছা ঠিক আছে। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই মানে ছোট্ট, দেখছো আজকে কিন্তু এই চ্যাপ্টার আমাদের থিওরি যা ছিল পড়া শেষ। তোমরা যেটা করবা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে না তোমাদের বইতে, দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জ্ঞানমূলক প্রশ্ন জি মিস। কয়টা আছে? মিস 9টা। অতি সংক্ষিপ্ত বলেছি 4টা। অতি সংক্ষিপ্ত 4টা। হ্যাঁ, আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 9টা। আর অনুধাবনমূলক যেটা সেটা কিন্তু আমি মনে হয় দাগিয়ে দিয়েছিলাম, তাও একটু মিলাও আমার সাথে। 2 নাম্বার ব্যবস্থাপনার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য কেন? হ্যাঁ। 4 নাম্বার সমন্বিত পরিকল্পনা সমন্বয়ের কাজকে সহজ করে, ব্যাখ্যা করো। পেয়েছো? জি মিস। 5 নাম্বার কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন জরুরি কেন? জি মিস। 7 নাম্বার দলীয় সমঝোতার নীতি কিভাবে সমন্বয়কে সহায়তা করে? জি মিস। আচ্ছা, এগুলো একটু পড়বা আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার থেকে বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে? ওকে মিস। আজকে যা দিলাম দয়া করে বাসায় অবশ্যই একটু পড়বা, তা নাহলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে? সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।